আমি আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত সব ত্রিপুরাবাসীকে আমি নমস্কার জানাচ্ছি। আজ থেকে প্রায় 54 বছর আগে 1967 আমি দীক্ষিত হয়েছি। আর প্রায় 8 মাস পর আমার পার্সোনাল কন্ট্যাক্ট হয়েছে। ওখান থেকেই শুরু করি। প্রায় আধা ঘন্টা থেকে বেশি সময়ই বাবার কাছে ছিলাম। প্রথম প্রশ্নই বাবা করলো, হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করে কেন এলে? আমি তো অবাক, বাবা আমি তো আনন্দ মার্গ জানতাম না আগে। তো বাবা বলছে নো। তারপর বাবা অন্যান্য প্রশ্ন করলেন, কিন্তু এই নো কেন বললেন বাবা? আমি কি সত্যি আনন্দ মার্গকে জানতাম আগে? তো প্রায় 1 বছর লেগে গেল এটা জানতে কি বাবাই ঠিক। আমাদের ইঞ্জিনিয়ারিং ফাইনালের আগে আমাদের একটা প্রজেক্ট করতে হয়। তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। তো আমাদের একটা ড্যাম সাইটে পাঠানো হলো প্রজেক্টের জন্য। গরমের সময় ছিল, মে মাস, প্রায় 47-48 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কাজ করতাম, আর 12টার পর সবাই চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। আমি দিনের বেলা ঘুমাবার আমার সময় হ্যাবিট ছিল না, ঘুম আসছে না। তো কী করব, সবাই ঘুমাচ্ছে। তো দেখলাম কিছু পড়ার জন্য কিছু পাই কি। তো একটা কোনায় ধুলোর মধ্যে কিছু নিউজ পেপার রাখা আছে। আমি একটা নিউজ পেপার বের করলাম। ওটা ছিল একটা প্রাউটিস্ট নিউজ পেপার, নাম ছিল মহারাষ্ট্র মিহির। তার মধ্যে পিআর সরকার নামের 2-3টা আর্টিকেল ছিল। পড়তে লাগলাম। একটা মহারাষ্ট্র মিহির পড়লাম, সেকেন্ড পড়লাম, খুব ভালো লাগছিল। তখন আমি ডায়েরি লিখতাম। তা আমি রাতের সময় ডায়েরিতে লিখলাম কি পিআর সরকার তো খুব ইন্টারেস্টিং লোক, ওনার ব্যাপারে জানতে হবে, যখন শহরে যাব তখন জানব। এখন আমার এত বুদ্ধি হয়নি কি যেই লোকটা এই পেপার রেখেছে একেই জিজ্ঞাসা করব এটা কোথায় থেকে এলো। আমি ভাবলাম এটা ওয়েস্ট পেপার, রদ্দি কাগজ বলে পড়ে আছে। আর যখন শহরে গেলাম তো দেখলাম ফাইনাল ইয়ার সব ভুলে গেছি। আর তারপরে কিন্তু বাবা আমাকে ছাড়েনি। যখন আমার ফাইনাল এক্সাম হয়ে গেল তারপরে আমি কোনো কাজে আমাদের ব্লক টাউন থেকে গ্রামে যাচ্ছি। সেই বাসে কি দেখছি, একজন দাদা বসে আছে, একজন অবধূত দাদা বসে আছে। তো এরকম তরুণ সন্ন্যাসী তো কোনোদিন দেখিনি। ওনাকে দেখে আমি খুব আকর্ষিত হলাম। প্রায় আমারই বয়স, আমি তখন 22-23 বছর। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলছেন, আমি যাচ্ছি, আমাদের গ্রামের নাম নিচ্ছে। তো আমি বললাম, কার সঙ্গে দেখা করবেন? তো মুখিয়ার সঙ্গে দেখা করব। তো মুখিয়া সেদিন ছিল না বাড়িতে, তো উনি ফিরে যাচ্ছেন। আমি বললাম, আপনি তো ফিরে যাচ্ছেন? বলছে, হ্যাঁ 15 দিন পরে আবার আসবো। আমার কাছে নাম লেখা নেই, এখানে কিছু আমাদের মার্গী ভাইরা আছে, ওদের নাম আমার ডায়েরিতে আছে, ডায়েরি নিয়ে আসবো, তখন আবার দেখা হবে। উনি এলেন 15 দিন পর। উনি সব সময় একই কথা বলতেন। আমি অনেক মিটিং অ্যারেঞ্জ করেছি ওনার। উনি বলছেন, মানুষের জীবন সাধনার জন্য,
যোগের জন্য ভোগের জন্য নেই। সাধনাই হচ্ছে জীবনের লক্ষ্য, সাধনাই নিয়ে যাবে জীবনের লক্ষ্যের দিকে। উনি সব জায়গায় বলতেন এ কথা, কিন্তু আমাকে কোনোদিন বলেননি কি তুমি সাধনা করো, আর আমিও বলিনি। উনি একটা মন্দিরে থাকছিলেন, মন্দিরে একটা ছোট্ট ঘর ছিল, ওখানে থাকতেন। একদিন আমি স্নান টান করে ওনার কাছে গেলাম, তো উনি সাধনা করছিলেন। আমার পদচাপ শুনে তিনি চোখ খুললেন, বললেন তুমি 10 মিনিট দাঁড়াও, আমি প্রাণায়াম করে নিচ্ছি। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, তখন বয়স কম, তো 22 বছর বয়স। তো 5 মিনিট হলো, 10 মিনিট হলো, 15 মিনিট হলো, 20 মিনিট হলো, ওই দরজা খুলছেন না। লোকটা কী করছে ভাই? তো দরজা পুরোপুরি বন্ধ ছিল না, একটু ফাঁক ছিল। এই ফাঁক থেকে দেখলাম ওনার মুখে এরকম প্রশান্ত ভাব ছিল, একটা সিরিন অবস্থায় ছিল উনি। সেটা দেখে আমি খুব প্রভাবিত হলাম। এই লোকটা যা কিছু করছে ভিতরে খুব আনন্দ পাচ্ছে, সেটাই ওর মুখে দেখা যায়। আমিও করব। আমি দীক্ষা নিয়ে নিলাম। 8 মাস পর তারপর আমার পোস্টিং হয়ে গেল, চাকরি পেয়ে গেলাম। টাউনে থাকতাম, নাগপুর টাউন। তো শুনলাম কি বাবা আসছেন জয়পুর, নাগপুর থেকে জয়পুর প্রায় 24 ঘন্টার রাস্তা। তো আমি চলে গেলাম নাগপুর থেকে জয়পুর, যে বাবার সঙ্গে দেখা করব। তো পার্সোনাল কন্ট্যাক্টে আমার নম্বর 2। তো ঢুকলাম, প্রায় আধা ঘন্টা বাবার সঙ্গে ছিলাম। তো বাবা প্রথমেই জিজ্ঞাসা করলেন, হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করে কেন এলে? আমি তো বুঝতেই পারিনি বাবা কেন বলছেন এটা। বাবা আমি তো আনন্দ মার্গ জানতাম না আগে। বাবা বলছেন নো। বাবা খুব কড়া হয়ে বলছেন। বা তারপর বাবা অন্যান্য প্রশ্ন করতে আরম্ভ করলেন। আমি কিন্তু বাবা কেন বলছেন আই অ্যাম লেট, এটা ভাবতে ভাবতে 1 বছর পরে আমি জানলাম কি এটা বাবাই ঠিক। কেন 1 বছর আগে আমি যখন ফাইনাল ইয়ারে যাব, আমাদের একটা প্রজেক্ট করতে হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট, তো আমাদের একটা ড্যাম সাইটে পাঠিয়ে দিল। আমরা 5-6 জন ছিলাম। তো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমরা কাজ করতাম, আর 12টার পরে সবাই চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেত। কিন্তু আমার তো দিনের বেলা ঘুমাবার হ্যাবিট নেই। এখন আমি ভাবছি কি করব। তো দেখলাম কি এক কোনায় কিছু পুরনো নিউজ পেপার রাখা আছে। তো একটা বের করলাম, এটা ছিল প্রাউটিস নিউজ পেপার, মহারাষ্ট্র মিহির। ওখানে দেখলাম কি পিআর সরকার নামে 2-3টা আর্টিকেল আছে। পড়তে লাগলাম, একটা পড়লাম, আরও পড়লাম, আরও সেকেন্ড মহারাষ্ট্র মিহির দিলাম, আবার পড়লাম। বড় ইন্টারেস্টিং লোক। আমি ডায়েরি লিখতাম, আমি লিখেছি এই পিআর সরকার তো বড় ইন্টারেস্টিং লোক, এনার ব্যাপারে জানতে হবে, যখন টাউনে যাব তখন জানব। এখন আমার এত বুদ্ধি হয়নি কি যার কাছে এই নিউজ পেপার রাখা আছে ওকেই জিজ্ঞাসা করব কি এটা কোথায় থেকে এলো। আমি ভাবলাম এটা ওয়েস্ট পেপার হিসাবে রাখা আছে। টাউনে গেলাম, ফাইনাল ইয়ার ছিল, পড়াশোনাতে লেগে গেলাম, সব ভুলে গেলাম।
পিআর সরকারকেও ভুলে গেল, কিন্তু বাবা আমাকে ভুলেনি। 1 বছর পর আমি আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট এক্সপেক্ট করছি আসবে। কোনো কাজে আমি বাইরে গেছিলাম, ফিরে যাচ্ছি বাড়িতে। তো এই বাসে বসে আছেন একজন সন্ন্যাসী দাদা, একজন অদ্ভুত। এরকম তরুণ সন্ন্যাসী তো দেখিনি কোনো দিন। তো ওনার কাছে গেলাম। উনি কোথায় যাচ্ছেন? তো আমাদের গ্রামেই নাম নিচ্ছেন। কার সঙ্গে দেখা করবেন? তো বললেন মুখিয়ার সঙ্গে দেখা করব। তো আমি নিয়ে গেলাম মুখিয়ার কাছে। তো সেদিন মুখিয়া ছিল না বাড়িতে। তো উনি বলছেন, দেখেন আমার কাছে ডায়েরি নেই, যেখানে নাম লেখা আছে এখানে কিছু মার্গি ভাই আছে, আমি ওই ডায়েরি নিয়ে আসবো, আমি 15 দিন পরে আবার আসবো। আমি বললাম আপনি আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন। উনি বললেন ঠিক আছে। 15 দিন পরে এলেন। তিনি একটা মন্দিরে থাকতেন। উনি সবাইকে একই কথা বলতেন। আমি কয়েকটা মিটিং অ্যারেঞ্জ করেছি ওনার, কি মানব জীবন সাধনার জন্য, যোগের জন্য, ভোগের জন্য নেই, সাধনা করেই মানুষের লক্ষ্য পাওয়া যাবে। আমাকে কিন্তু বলেননি কি তুমি সাধনা করো, আমিও বলিনি। তখন একদিন 3-4 দিন হয়ে গেল, আমি একদিন সকালে চান টান করে আমি গেলাম যেখানে উনি থাকছিলেন। উনি তখন সাধনা করছেন। তো আমার পদচাপ শুনে তিনি চোখ খুললেন, বললেন তুমি 10 মিনিট দাঁড়াও, আমি প্রাণায়াম করে নিচ্ছি। তো আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেল, উনি দরজা খুলছেন না। আমি তখন তো বয়স কম, ধৈর্য কম। তো আমি দেখলাম লোকটা কি করছে ভাই। দরজা পুরোপুরি বন্ধ ছিল না, একটা ফাঁক ছিল দুটো দরজার মধ্যে। এই ফাঁক থেকে দেখছি সেই অদ্ভুত দাদার মুখ দেখে আমি খুব প্রভাবিত হয়েছি। ওর মুখের উপরে এরকম প্রশান্ত ভাব ছিল। আমি দেখলাম কি এই লোকটা অবশ্যই এরকম কিছু করছে, ভিতরে আনন্দ পাচ্ছে। সে আনন্দ ওনার মুখে দেখা যায়। উনি যখন চোখ খুললেন, আমি সাধনা শিখে নিলাম। তারপর আমার পোস্টিং হয়ে গেল নাগপুর টাউনে, গভর্নমেন্ট চাকরি। বাবা এসছেন জয়পুরে, নাগপুর থেকে জয়পুর অনেক দূর, কিন্তু আমার ইচ্ছে হলো না বাবার সঙ্গে দেখা করবই। তো আমি নাগপুর থেকে জয়পুর চলে গেলাম। এখানেই আমার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট। তো এই যে জিনিস বাবার পার্সোনাল কন্ট্যাক্টে বাবা যে বললেন আমাকে কি ভাই আর লেট, তো এই যে 1 বছর চলে গেল, আমাকে তো বাবা ইঙ্গিত দিয়েছিলেন কি আমি এসে গেছি। আমি যদি মনে রাখতাম, আমার টাউনে, আমি যে টাউনে পড়তাম ওখানে একটা আনন্দমার্গের স্কুল ছিল, এই যে দাদা পোস্টিং ছিল, কিন্তু আমি তো ভুলে গেছি। সেই 1 বছর দেরি হয়ে গেছে, তাই বাবা বলেছে ভাইয়েরও লেট। বাবা পার্সোনাল কন্ট্যাক্টে আরও একটা কথা বললেন, সেটা আমি ভুলতে পারি। বাবার শেষের প্রশ্ন ছিল, বলো তো আমি তোমাকে কেন ভালোবাসি। এখন বাবা আমাকে কেন ভালোবাসে আমি কি করে বলবো। আমি চুপ করে গেলাম। এরকম প্রশ্নে চুপ করে থাকতে হবে, কিন্তু বাবা নিজেই বলবে। তারপর বাবা বলল, বিকজ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড বয়। আই লাভ ইউ বিকজ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড বয়। তো যত দেখুন, কেউ পারফেক্ট নেই, সবার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকেই,
কিন্তু আমি আরও ভালো হতে চাই, আরও ভালো হতে চাই, এই যে মনের মধ্যে মানুষের একটা থিঙ্কিং থাকে, একটা চিন্তন থাকে, আমি আরও ভালো হব, আরও ভালো। সেটাই কি বাবা ইঙ্গিত করছিল, কি তুমি সবসময় ভাবছো তো আমি ভালো হব, এই যে ভালো হবার ইচ্ছে তোমার আছে, এর জন্যই আমি তোমাকে ভালোবাসি। তো যত ছেলে মেয়ে, যত সব তো বাবার পুত্র পুত্রী, যারাই ভালো হতে চায় বাবা ওদেরকে অবশ্যই ভালোবাসবে, আমি এটাই ভাবি। এখন এরপরে দাদারা সবসময় আমার সঙ্গেই থাকতো, আমি চাকরি করতাম, একাই ছিলাম। তো তখন আমাদের নাগপুর ইউনিটে জাগৃতি ছিল না, তো আমার সঙ্গেই থাকতো, দাদারা আসা যাওয়া করতো, একজনের পোস্টিংও হয়ে গেল। তো একটা অবাক লাগতো, আমাদের কত স্যালারি পেতাম, খুবই কম। তখন তো আবার স্টার্টিং স্যালারি তো আমাদের মনে হয় 400-500 টাকা ছিল, কিন্তু তখনকার 400-500 টাকা আজকে হয়তো 10-12 হাজার টাকা হবে, 15 হাজার টাকা, জানি না কত হবে। কিন্তু সেই সব টাকাতে আমরা একসঙ্গেই থাকতাম, একসঙ্গেই খেতাম, একসঙ্গেই প্রচার করতাম, সব কিছু একসঙ্গে। কোনো দিন এটা হয়নি কি আমি আমার কোনো কাজটা আমার থেকে গেছে, আমি আমার সব ডিউটি করেছি আর দাদাদের সঙ্গে কাজও করেছি। তো এই যে ঘটনাচক্র, তাতে আমি বুঝে গেলাম কি বাবার কাজ করতে গেলে টাকা পয়সার কোনো দিন কম হয় না। এটা দেখে তখন থেকে যে আমার অনুভব হলো, সে আজ পর্যন্ত আছে। এদিকে আমি যখন সন্ন্যাসী হয়েছি 1970 সালে, তখনকার একটা ঘটনা বলছি। আমাদের ট্রেনিং তো নামকে আসতে হলো। 70 সালে আমি 23 ফেব্রুয়ারি ট্রেনিং সেন্টার জয়েন করলাম, 23 ফেব্রুয়ারি, আর 23 ফেব্রুয়ারি আর 17ই মার্চ আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। আমি পরীক্ষা দিয়েছি আর পাস করে গেছি, আর তারপর চলে এসেছি এখানে। রাঁচিতে বাবা ছিল তখন, রাঁচিতে হেডকোয়ার্টার আমাদের। তো রাঁচিতে 4টা উইংয়ের ট্রেনিং হবে, 4 উইং ট্রেনিং, আচার্য হবার আগে, পোস্টিং হবার আগে। তো একটা হবে সিকিউরিটি ট্রেনিং অফ ভিএসএস, একটা হবে ধর্মপ্রচার ট্রেনিং অফ এসডিএম, একটা হবে পাবলিক মিটিং অফ প্রাউড, আর একটা হবে টিচার্স ট্রেনিং অফ ইরলস। এই 4টা উইংয়ের ট্রেনিং হবে। তা আমার এসডিএম ধর্মপ্রচার হয়ে গেল, পাবলিক মিটিং প্রাউডের হয়ে গেল, সিকিউরিটি ভিএসএসের হয়ে গেল, আমার টিচার্স ট্রেনিং শুধু বাকি ছিল। তো আমি টিচার্স ট্রেনিংয়ের জন্য আমাদের রাঁচিতে একটা স্কুল ছিল আনন্দমার্গের, ওখানে গেলাম। যে আমি জাস্ট মাত্র এই 8:30-9টার সময় গেলামই, তো 10 মিনিট পরেই অফিস সেক্রেটারি ছিলেন প্রমাণ দাদা, তিনি চলে এলেন। তিনি বলছেন, তোমাকে এক্ষুনি চলতে হবে আমার সঙ্গে। দাদা ট্রেনিং তো শুরুই হয়নি, ওটা করতে হবে না, আজকে তোমার পোস্টিং হবে, আজকেই তোমাকে যেতে হবে। কিছু ইমার্জেন্সি পোস্টিং ছিল। এখন আমি বাবার সামনে দাঁড়ালাম, বাবা এলেন 11টার সময়। তখন বাবা আমাদের পোস্টিং করার আগে 4 পয়েন্টের উপরে, 4টে পয়েন্টের উপরে আমাদের কিছু ব্রিফিং দিতেন, বলতেন। একটা ছিল ওই এরিয়ার জিওগ্রাফি, যেখানে পোস্টিং হবে ওর জিওগ্রাফি কী। সেকেন্ড হবে ইতিহাস কি, ওই জায়গাটার ইতিহাস। থার্ড আছে ল্যাঙ্গুয়েজ, ভাষা কি বলে ওখানে। আর ফোর্থ হচ্ছে পিপল সেন্টিমেন্ট। এই 4টা পয়েন্টে বাবা ব্রিফিং দিতেন। তো তিনি, আমার পোস্টিং হলো শ্রীনগরে প্রথম, তো শ্রীনগরের ব্যাপারে বাবা 4 পয়েন্ট আমাকে ব্রিফিং দিলেন।
তারপর বাবা বললেন, তোমার কি টিচার্স ট্রেনিং হয়ে গেল? বাবা, টিচার্স ট্রেনিং হতে পারেনি। অফিস সেক্রেটারি দাদা বললেন, তোমাকে আজকেই যেতে হবে। তো বাবা বলছেন, আচ্ছা হয়নি, ঠিক আছে, আমি তোমাকে টিচার্স ট্রেনিং দেব। তারপর বাবা একটা সেন্টেন্স বললেন। বাবা বললেন, ইফ ইউ লাভ ইউর স্টুডেন্টস ইউ ক্যান টিচ দেম। তুমি যদি তোমার ছাত্রদের ভালোবাসো তাহলে তুমি ওদের পড়াতে পারবে, এটা যথেষ্ট, তুমি যাও। এই যে কথা শুনলাম বাবার, কি ছাত্রদের ভালোবাসলেই পড়ানো যায়, এটা আমি কোনোদিন ভুলিনি। ওই সেমিনার ক্লাস হোক কি আরও কোনো ক্লাস হোক, কত ক্লাস নিলাম, কত ট্রেনিং দিলাম, কত কিছু হলো, সব সময় আমার মনে আমার স্টুডেন্ট যাদের সামনে আমি বলছি কথা, ওদেরকে অবশ্যই ভালোবাসতাম। এই যে ভালোবাসাটা জিনিস আছে না, এটাই আমাকে সন্ন্যাসী করলো। যদি বাবা আমাকে ভালোবাসতো না, আমি সন্ন্যাসী হতাম না। একবার কি হলো, বাবা এলেন ভোপাল, নাগপুর থেকে ভোপাল কাছে। মনে মনে কিছু গ্লানি ছিল, কিছু কারণে কি ভোপাল তো চলে এলাম, কিন্তু বাবার সামনে যাব না। মনে দ্বিধামন, এই দ্বিধামনকে নিয়ে, কেন বাবা তো মনের কথা সব জানেন, এটা আমি জানতাম। তা আমার মনে একটা দ্বিধা এসছে, কি সন্ন্যাসী হব কি হব না। তো এখন সন্ন্যাসী হবার মন, আগে যেদিন আমি আমার আচার্যকে দেখলাম বাসে, তখনই আমার মনে এসেছিল কি আমার জীবনটা এরকম হওয়া উচিত। কিন্তু এখন সময়কাল পাল্টাচ্ছে, মনে মনে অনেক কিছু ভাবছি। তো এই দ্বিধামন কেন হলো? এটা এরকম মনকে নিয়ে বাবার কাছে যাব? বাবা তো মনের কথা জানেন, কি বলবেন। একদিকে ভাবছে কি সন্ন্যাসী হব, একদিকে ভাবছে কি না গৃহী হব। এইরকম মনকে নিয়ে বাবার কাছে যাওয়া উচিত হবে না। আমি কি করলাম কি, বাবা একটা রেস্ট হাউসে থাকলো ভোপাল। তো পোর্টিকোতে বাবার গাড়ি দাঁড়িয়ে আছে। তো বাবা যেদিকে উঠবেন গাড়িতে, সেদিকে ড্রাইভার দরজা খুলে ওখানে দাঁড়িয়ে আছে, একজন মার্গী ভাই দাঁড়িয়ে আছে, বাবাকে রিসিভ করবে। বাবা এলেন, আর আমি কি করলাম, আমি দেখলাম বাবাকে দূর থেকে দেখব, বাবা যেন আমাকে না দেখতে পারে। তো আমি একটা কোনায় দূরে দাঁড়িয়ে আছি। তো বাবা সেই দরজা যেখানে খোলা আছে, মার্গী দাঁড়িয়ে আছে বাবাকে রিসিভ করতে, ওখান থেকে বাবা ঢুকেননি গাড়িতে। উনি ঘুরে আমার কাছে এসে, আরে তুমি কবে এলে, চলো আমার সঙ্গে। আমাকে টেনে গাড়িতে বসালে, পাশেই বসে। তো বাবার যে ভালোবাসা, এত ভালোবাসা, এই জিনিসটা আমি কোনোদিন ভুলতে পারিনি। আমার দ্বিধা মন, আমার যত প্রশ্ন ছিল, যত কিছু আমার মনে ক্ল্যাশ ছিল, সব শেষ হয়ে গেছে তার ভালোবাসাতে। এই ভালোবাসাই আমাকে একদিন সন্ন্যাসী করতে পারল। তো আমি এটা বলতে চাইছি কি আনন্দমূর্তিজির মধ্যে হয়তো উনি নিশ্চয়ই পরম পুরুষ, উনি সব কিছু জানেন, আমাদের অন্তরের কথা জানেন, সারা জগতের কথা জানেন। এই জিনিসটাই আমার প্রভাবিত করেনি, আমাকে প্রভাবিত করেছে ওনার ভালোবাসা। এই যেরকম ভালোবাসা বাবা দিতে পারে, সেই ভালোবাসা কেউ দিতে পারে, এটা সম্ভবই না। আজকে আমি 77 কমপ্লিট করে 78-এ পড়েছি। সন্ন্যাসী হয়ে গেল প্রায় 51 ইয়ার্স, 51 বছর হয়ে গেল। এই 51 বছরে কত কিছু আপস অ্যান্ড ডাউনস। আনন্দগিরি 40 বছর তো আনন্দগিরি আছে, এই
আনন্দগড়ে তো কিছু কিছু দেখলাম, মারামারি দেখলাম, এটা সব হয়েছে, কিন্তু একটা জিনিস সবসময় আমাকে ধরে রেখেছে, আনন্দমূর্তিজির ভালোবাসা। বাবার মহাপ্রাণের পরেও আমি এটাই ভাবছি কি আনন্দমূর্তিজির মিশন যত কাজ করতে পারবো করতেই থাকবো। একটা কথা আরও বলে, আমার মনে আছে কি একবার, এটা 1984, আমার পোস্টিং ছিল তখন আনন্দনগরে। 81-এ আমি আনন্দনগরে এসে গেছি। তো 84-এ একটা চিঠি আমার লৌকিক ভাই, একটা কাজিন ভাই ছিল, ও একটা চিঠি লিখেছে। আমার নামে একটা জমি ছিল 16 একর। তো সে ওই দেখতো। তো আমাকে লিখেছে, দাদা এই জমিটা আর আমি দেখতে পারি না, আমি যাকে দেবার আছে দিয়ে দিন, আমি আর দেখতে পারবো না। তো আমার একজন দিদি আছে, এখনও আছে, তিনি আমাকে লিখলেন, তুমি এই জমিটা আমাকে দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, একটা কন্ডিশন আছে, কিন্তু তুমি জমি বিক্রি করতে পারবে না, তুমি নিয়ে নাও। তো আমাদের গ্রাম থেকে অনেক দূরে থাকে, ও কী করতো ওখানে, তো ও তো বিক্রি করতে চেয়েছিল, আমি বিক্রি করতে চাই না। এবং বাবা একটা কথা বলেছিল কি অ্যানসেস্টার প্রপার্টি বিক্রি করতে নেই, সেই জিনিসটা আমার মনে ছিল, অ্যানসেস্টার প্রপার্টি আছে, আমি কেন বিক্রি করব। তো যখন আমি বিক্রি করতে মানা করেছি, তো চুপ হয়ে গেল। তখন আমি ঠিক করলাম কি এই জমিটা আমি মাস্টারমিতে দিয়ে দেবো। আমি সর্বেশানজির কাছে গেলাম, সর্বেশানদা আমার কাছে 16 একর একটা জমি আছে, একদম ন্যাশনাল হাইওয়ের উপরে আছে, জলের ব্যবস্থা আছে, একটা ক্যানেল পাশ থেকেই যায়, আমি মাস্টারমিতে দিতে চাইছি। তো উনি খুব খুশি হলেন, আমাকে বাবার কাছে নিয়ে গেলাম রেজিস্ট্রি করতে, কিন্তু আমাকে যেতে হবে গ্রামে, ওখানেই সব পেপার আছে। তো বাবার কাছে নিয়ে গেলেন, তো বাবা চেয়ারে বসে আছেন, আমি আর সর্বেশ্বরদা দাঁড়িয়ে আছি। তো সর্বেশ্বরদা বলছেন, বাবা কল্যাণেশ্বরজি একটা জমি দিতে চাইছে মাস্টারমিতে, তো ও গ্রামে যাওয়ার পারমিশন চাইছে, রেজিস্ট্রি হয়ে যাবে। তো বাবা চুপ করে শুনছেন, কিছু বলছেন না। শুনে শুনে বলছেন কি একটা ফ্যামিলি থেকে কত নেব, ওদের ছেড়ে তো নিয়ে নিলাম, আবার কি প্রপার্টিও নিয়ে নেব, এটা তো ভালো লাগছে না। আমি বাবার আদর্শের জন্য এই জমিটা দিতে চাইছি, এর বাবা বলছেন কত নেব, ছেলেকে নিয়ে নিলাম আর প্রপার্টি নেব না, ভালো লাগছে না। আমি মনে মনে ভাবছি, বাবা আমি তো আমার গ্রামের জন্য কিছু করিনি, কেউ জানেও না আনন্দমার্গ কি, বুঝতেও পারে না কেন আমি সন্ন্যাসী হলাম। যদি মাস্টারমিট হয়, ওখানে দাদা পোস্টিং হবে, স্কুল খুলবে, হোম খুলবে, অনেক কিছু হবে, এর জন্য দিতে চাইছি, এটা মনে মনে বলছি আমি। বাবা চুপ করে বসে আছে। এই যে 1 মিনিট আমি এটা চিন্তা করছিলাম, এর মধ্যেই বাবা মনটা পাল্টে গেল। উনি বলছেন ঠিক আছে, ও দিতে চায় দিয়ে দিই। এই যে আনন্দমূর্তিজি আমাদের মনের কথা কি করে জেনে যায় আমি জানি না, কিন্তু এই মনের কথা জেনেই ও ভালোবাসে। ও এই ভালোবাসাটা আর ওর মনের মধ্যে আমাদের প্রতি যে একটা ভালোবাসা রয়েছে, আমাদের মনের মধ্যে ওদের প্রতি যে ভালোবাসা রয়েছে, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
এটাই মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়। আমরা চলে যাই তার পথে। সেটা যা বলে ওটাই সত্য, তিনি যা বলেছেন ওটাই আদর্শ। একটা কথা বলে আমি শেষ করি। আজকে বাবার মহাপ্রাণ হয়ে 31 বছর হয়ে গেল। কি করে জীবন কাটালো এটা বড় মুশকিল বলা। আবার সিনিয়র হয়ে গেছি, সবাই আমাদের দিকে তাকায় কি আমরা কি করছি। বয়স হয়ে গেছে, তাই সেন্ট্রাল থেকে কোনো চাপ নেই। সেন্ট্রালে পোস্টিং আছে কিন্তু চাপ দিতে পারছে না, কিন্তু 78 বয়সে কী দেবে চাপ। কিন্তু আমি ভাবছি ফিজিক্যালি ফিট আছি, তো বাবার কাজ করব না কেন? যত দিন পারবো বাবার কাজ করব। তিনিই আমাকে ফিট রেখেছেন, হাঁটতে পারছি, কথা বলতে পারছি, চিন্তা করতে পারছি, আর কিছু কিছু ফান্ড রেজিংও করতে পারি। তো বাবার কাজ করবই। বাবার একটা কথা আমি বলতে পারি না। একবার ভাস্করানন্দ দাদাকে বাবা বলেছিল কি, ভাস্করানন্দ, আনন্দ মার্গের কাজের জন্য তোমার টাকা পয়সার কম হবে না, টাকা পয়সার জন্য আনন্দ মার্গ কাজ আটকাবে না। তো আমি এটা এক্সপিরিয়েন্স করতে চাই নিজের জীবনে। এর জন্য আমি বড় বড় প্রজেক্ট নিই। আর আনন্দনগর বিশাল আনন্দনগর। বাবা, আমি যখন সন্ন্যাসী হয়ে প্রথমবার মানে 70 থেকে 81 আমি বিভিন্ন পোস্টিং ছিল আমার, 81-এ যখন এখানে এলাম তখন বাবা আমাকে সবসময় বলছে হি ইজ ইঞ্জিনিয়ার। আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করছে, নতুন তো আমি 81 থেকে, তো হি ইজ ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারিং থেকে উদ্বিগ্ন, কিন্তু বাবা আমাকে সবসময় ইঞ্জিনিয়ার বলছে। আমি বুঝতে পারিছি এখানে যখন আনন্দকে বুঝলাম, তখন আমি বুঝতে পারলাম বাবা কেন বলছে। এখানে তো সব কাজই কাজ পড়ে আছে, আর সব ইঞ্জিনিয়ারদের কাজ। এই কাজ করার একটা যে মিশন আমার জীবনে আছে, এটা একটা গল্প আমি বলতে চাইছি এখানে। এই ফান্ড রেজিং নিয়ে একটা বড় প্রবলেম, আজকে তো আরও বেশি প্রবলেম। কেন, এই করোনার চক্করে বিজনেস ডাউন হয়ে গেছে, মানুষের চাকরিতে পুরোপুরি, অনেকে যারা চাকরি হারিয়েছে, আর যারা হারায়নি ওদের মায়না কমে গেছে। গভর্নমেন্ট চাকরিতে হয়তো কমেনি, কিন্তু বাকি চাকরি তো কমে গেছে। এই অবস্থায় ফান্ড রেজিং করা, কালেকশন করা বড় মুশকিল। আর আনন্দনগরের প্রজেক্ট তো বড় বড়, এই ড্যাম করতে হবে, তো এই বিল্ডিং করতে হবে, তো অমুক করতে হবে। এসব করার জন্য লক্ষ লক্ষ টাকা দরকার, কোটি কোটি টাকা দরকার। আমি এটা বলতে চাইছি কি, আজকে আমার যে উপলব্ধি আছে এই ডাইরেকশনে, এই দিকে কি উপলব্ধি আছে কি, আমি বাবার নাম নিয়ে কালেকশনে লেগে যাই। আর যদি আমি কালেকশন করতে চাই তো সবাইকে ভালো লাগে, অনেকেদের ভালো লাগে না। ওরা ভাবছে আরে দাদাকে এই 3 মাস আগে তো টাকা দিলাম, আবার বলছে টাকা, আবার টাকা। তো মানুষের কষ্টও আছে, কিন্তু এসব আমি জানি, তাও আমি কালেকশন করি। মানুষকে কষ্ট দিয়ে এটা কালেকশন করছি। কেন? আমি বাবার কাজ করতে চাই। আমার মিশন হচ্ছে একই। আর সন্ন্যাসী আছি, কোনো বিজনেস নেই কি কোনো চাকরি নেই, ইনকামের কোনো সোর্স নেই, তো একই কথা বলবো, কালেকশন করবই। এই জন্য করবো কি, আমাকে বাবার কাজ করতে হবে।
তো এটা ফ্যাক্ট আছে কি আমার এই অ্যাপ্রোচে অনেকেরাই হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তার চিন্তা করি না। আমার প্রতি ওদের অভিমতটাও খারাপ হচ্ছে, তাও আমি চিন্তা করি না। কেন? আমি লেগে আছি বাবার কাজে। একটা কথা বলে শেষ করি, আমার মনে হয় কি আমার এই অ্যাপ্রোচটাই ঠিক। কেন? এই জন্য ঠিক কি বাবা মিশনটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো কে কি ভাবছে কে আমার ব্যাপারে এটা চিন্তা করতে নেই। এর জন্য আমার একটা উপলব্ধি হয়েছে, আমি বাবার সঙ্গে সবসময় কথা বলতে পারি, আর আমি যা ভাবি বাবা করে দেয়। আমি আমার স্বার্থের জন্য কিচ্ছু বলিনি, কিন্তু আজ পর্যন্ত যেদিন থেকে সন্ন্যাসী হয়েছি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যে যে ভেবেছি বাবা সেই করেছে। আজকেও আমি এটা ভাবি, বাবা এখন তো জীবনের শেষকাল আসছে, বাবা এই হাসপাতাল বেড়ে মরতে চাই না, কাজ করতে করতে নিয়ে যাবে। আমার মনে এটাই আমার মনে বসে আছে। আমি এটা 100% মানি কি বাবা এরকমই করবে, আমাকে কাজ করতে করতেই নিয়ে যাবে। আমি হাসপাতাল বেড়ে মরতে চাই না। আমি ত্রম্বকেশ্বরজিকে দেখেছি, তপেশ্বরজিকে দেখেছি, কি অবস্থায়। বাবার কাছে আমার নম্র নিবেদন, বাবা তোমার কাজ করতে করতে নিয়ে যাবে। নমস্কার।